Hello everyone, welcome to IMR classes. Second SLST 2025 ইতিহাস বিষয়ে প্রস্তুতির জন্য মক টেস্ট সিরিজ শুরু করছি। 2016 স্কুল সার্ভিস কমিশনের SLST এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th SLSTতে যে স্ট্যান্ডার্ড এবং যে ট্রেন্ডে কোশ্চেন এসেছিল তার ভিত্তিতেই আমি এই মক টেস্টের প্রশ্ন নির্বাচন করেছি। আশা করি মক টেস্ট সিরিজের এই ক্লাসগুলি তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। মক টেস্টের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। সবার প্রথমে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ থেকে মক টেস্টটি দেবে, তারপর ভিডিও থেকে মিলিয়ে নিজেদের স্কোর যাচাই করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাস তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত এবং আধুনিক ইউরোপের ওপর আলাদা আলাদা প্লেলিস্ট দেওয়া আছে। তোমরা ওখান থেকেও চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাসগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের প্রস্তুতিটা অনেক ভালো হবে। প্রথম প্রশ্ন দেখো, শামুগড়ের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? প্রশ্নটা মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 SLSTতে আসা প্রশ্ন। 1658 খ্রিস্টাব্দে, 1660 খ্রিস্টাব্দে, 1665 খ্রিস্টাব্দে, 1666 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1658 খ্রিস্টাব্দে। শাহজাহানের পরবর্তী মুঘল সম্রাট কে হবেন তা নিয়ে শাহজাহানের পরবর্তী যারা বংশধর ছিলেন অর্থাৎ দারা শিকো, ঔরঙ্গজেব, সুজা এবং মুরাদের মধ্যে যে দ্বন্দ্ব চলেছিল সেই দ্বন্দ্বে একাধিক যুদ্ধ সংঘটিত হয়েছিল। তার মধ্যে এই একটি যুদ্ধ হলো শামুগড়ের যুদ্ধ। এই যুদ্ধটি ঔরঙ্গজেব এবং দারার মধ্যে সংঘটিত হয়েছিল। তাহলে শামুগড়ের যুদ্ধ কার মধ্যে সংঘটিত হয়? ঔরঙ্গজেব এবং দারা শিকোর মধ্যে সংঘটিত হয়। দারা শিকো। এই ঔরঙ্গজেব এবং দারা শিকোর মধ্যে আরো কতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেমন দেখো ধর্মাটের যুদ্ধ। ধর্মাটের যুদ্ধ, এই ধর্মাটের যুদ্ধ হয়েছিল 1658 খ্রিস্টাব্দে। আর দেওরায়ের যুদ্ধ, দেওরায়ের যুদ্ধ, এই দেওরায়ের যুদ্ধ হয়েছিল 1659 খ্রিস্টাব্দে। এই দেওরায়ের যুদ্ধে ঔরঙ্গজেব দারা শিকোকে পরাজিত করেছিলেন। তাহলে আমরা কি দেখলাম যে ঔরঙ্গজেব এবং দারা শিকোর মধ্যে তিনটে যুদ্ধ সংঘটিত হয়েছিল। একটি ধর্মাটের যুদ্ধ, অপরটি শামুগড়ের যুদ্ধ যেটা 1658 খ্রিস্টাব্দে হয়েছিল, আর শেষ যুদ্ধটি হলো দেওরায়ের যুদ্ধ, এটা 1659 খ্রিস্টাব্দে হয়েছিল এবং এই যুদ্ধে ঔরঙ্গজেব দারা শিকোকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি ছিল? দেখো সঠিক উত্তর হবে মজদুর মহাজন। আমি বাকি অপশনগুলো বলছি না, যাতে করে সময় যাতে অনেকটা কম সময়ে কভার করতে পারি এবং বেশি তোমাদের তথ্য দিতে পারি। মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত এই শ্রমিক সংগঠনটা হলো মজদুর মহাজন। আর সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস নামে পরিচিত, আমরা জানি যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইয়ে। এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যিনি প্রথম সভাপতি ছিলেন তিনি হলেন লালা লাজপত রায়। লালা লাজপত রায়। এ প্রসঙ্গে বলে রাখি যে গান্ধীজি তিনি হরিজনদের জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন, বা সেটি হলো হরিজন সেবক সংঘ। হরিজন সেবক সংঘ।
এই হরিজন সেবক সংঘ এটা প্রতিষ্ঠা করেছিলেন 1932 খ্রিস্টাব্দে। এবং এই হরিজন সেবক সংঘের যিনি প্রথম সভাপতি ছিলেন তিনি হলেন জি.ডি. বিড়লা। জি.ডি. বিড়লা, এই জি.ডি. বিড়লা হলেন হরিজন সেবক সংঘের সভাপতি। দেখো, ভিডিও দেখতে দেখতে তোমরা এগুলো নোট করে নেবে, কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দ্য মুঘল নবেলিটি আন্ডার আওরঙ্গজেব বইটির লেখক কে? এটা 7 এসএলএসটিতে আসা প্রশ্ন। সঠিক উত্তর হবে আতাহার আলী। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতে কে লৌহ মানব হিসাবে পরিচিত? এই প্রশ্নটিও 7 এসএলএসটিতে আসা প্রশ্ন। লৌহ মানব হিসাবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর অপশন বি। সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কারণ ভারত স্বাধীনতা লাভের পর যে সমস্ত দেশীয় রাজ্যগুলি ছিল সেই সমস্ত দেশীয় রাজ্যগুলোকে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ভারত ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই কারণে তাকে লৌহ মানব বলা হয়। 1928 খ্রিস্টাব্দে গুজরাটে যে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, গুজরাটে এই বারদৌলি সত্যাগ্রহে আমরা এই বল্লভভাই প্যাটেলকে দেখতে পাই যে সেখানে বারদৌলি সত্যাগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার ওই অঞ্চলে যে রাজস্ব বৃদ্ধি করেছিলেন তা হ্রাস করতে বাধ্য হন। এক্ষেত্রে 6.03% রাজস্ব শুধু বৃদ্ধি করতে পেরেছিল, এর বেশি করতে পারেনি। এবং এই বারদৌলি সত্যাগ্রহে সফলতার জন্য গুজরাটের যে মহিলা ছিল বা বারদৌলিতে যে মহিলারা ছিলেন তারা তাকে সর্দার এই উপাধিটা দিয়েছিল। তাহলে বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিটা পেলেন কোথা থেকে? না, বারদৌলির মহিলারা দিয়েছিল। বারদৌলির মহিলারা। যদি এইভাবে প্রশ্ন আসে যে বল্লভভাই প্যাটেলকে সর্দার এই উপাধিটা কে দিয়েছিলেন, বিভিন্ন নাম দেওয়া থাকবে, তার সঙ্গে বারদৌলির মহিলারা দেওয়া থাকবে, তাহলে সঠিক উত্তর এটাই হবে যে বারদৌলির মহিলারা তাকে সর্দার উপাধি দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, দেবনাম প্রিয় প্রিয়দর্শী এই উপাধিটা কে গ্রহণ করেছিলেন? দেবনাম প্রিয় প্রিয়দর্শী এটা গ্রহণ করেছিলেন মৌর্য সম্রাট অশোক। অশোক মাস্কি লেখতে তার এই পূর্ণাঙ্গ নাম অর্থাৎ দেবনাম প্রিয় প্রিয়দর্শী অশোক এই কথাটার উল্লেখ রয়েছে মাস্কি লেখতে। অশোক তিনি 273 খ্রিস্টপূর্বে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন, সিংহাসন লাভ, এবং তার রাজ্যাভিষেক হয়েছিল 269 খ্রিস্টপূর্বে। রাজ্যাভিষেক। এবং তিনি যে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন সেটা হলো 261 খ্রিস্টপূর্বে, কলিঙ্গ যুদ্ধ। নেক্সট কোশ্চেন, ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল? আর্যদের প্রথম বসতি ছিল তারা পাঞ্জাব এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল। সঠিক উত্তর হবে অপশন এ। ঋগ্বেদে যে সমস্ত নদী বা স্থানের নাম উল্লেখ রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি যে আর্যরা প্রথম পর্বে আফগানিস্তান এবং পাঞ্জাব এই অঞ্চলে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল। পরবর্তীকালে তারা ভারতের অভ্যন্তরে অর্থাৎ গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলের দিকে ধীরে ধীরে তাদের বসতির বিস্তার ঘটেছিল এবং আর্যদের এই বসতি বিস্তারের বর্ণনা পাওয়া যায় শতপথ ব্রাহ্মণ থেকে।
শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণে সেখানে বিদেগ মাঠব নামে এক সন্ন্যাসীর বর্ণনা পাওয়া যায়, যে যিনি গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল পর্যন্ত, অর্থাৎ পূর্ব বিহার, অর্থাৎ আজকের যেটা বিহার, সেই পর্যন্ত এই আর্য সভ্যতার বিস্তার তিনি করেছেন। তার নাম কি? বিদেগ মাঠব। বিদেগ মাঠব। নেক্সট কোশ্চেন, খালিমপুর তাম্রফট পাল বংশীয় কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? খালিমপুর তাম্রশাসন ধর্মপালের একটা তাম্রশাসন। সঠিক উত্তর হবে অপশন সি। ধর্মপাল তিনি বিক্রমশীল নামে পরিচিত। বিক্রমশীল। এবং এই ধর্মপালই তিনি বিক্রমশিলা মহাবিহার তৈরি করেছিলেন। বিক্রমশিলা মহাবিহার। নেক্সট কোশ্চেন, বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন বল্লাল সেন। সঠিক উত্তর হবে অপশন বি। বল্লাল সেন কতগুলো গ্রন্থ রচনা করেছিলেন, যেমন দান সাগর, অদ্ভুত সাগর, দান সাগর আর অদ্ভুত সাগর। শেষের এই গ্রন্থটা বল্লাল সেন তিনি শেষ করতে পারেননি। এই গ্রন্থটা সমাপ্তি করেছিলেন লক্ষণ সেন। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ হল দীপবংশ। সঠিক উত্তর হবে অপশন ডি। সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক, এই তিনটে পিটক একত্রে হচ্ছে ত্রিপিটক। এবং এই যে ত্রিপিটক, এই ত্রিপিটক পালি ভাষায় রচিত। পালি ভাষা। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেন, যে ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যদের হাতে নন্দদের পতন সম্পর্কে স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস এই গ্রন্থটি হল বিশাখ দত্তের রচিত। বিশাখ দত্ত। বিশাখ দত্তের এই মুদ্রা রাক্ষসে সেখানে মৌর্যদের হাতে নন্দদের পতনের পরিচয় পাওয়া যায়, এবং নন্দ বংশের যিনি শেষ শাসক ছিলেন তিনি হলেন ধননন্দ। এই ধননন্দকে উচ্ছেদ করেই চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন 324 খ্রিস্টপূর্ব নাগাদ। চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন, গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকোট্টাস বলা হয়েছে? স্যান্ড্রোকোট্টাস বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যকে। সঠিক উত্তর হবে অপশন সি। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি সেলুকাসের সঙ্গে যুদ্ধ করেছিলেন, এবং সেলুকাসের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। সেলুকাসের দূত হিসাবেই মেগাস্থিনিস তিনি ভারতে এসেছিলেন। তাহলে মেগাস্থিনিস ছিলেন গ্রিক দূত, সেলুকাসের দূত ছিলেন, এবং মেগাস্থিনিস তিনি ইন্ডিকা এই গ্রন্থটা রচনা করেছিলেন। ইন্ডিকা।
ধননন্দ তিনি জ্যান্ডরোমেস্য নামে পরিচিত। জ্যান্ডরোমেস্য। আর বিন্দুসার তিনি অমিত্রঘাত নামে পরিচিত। অমিত্রঘাত। আর অশোক তো দেবনামপ্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত, এটা আগেই বলেছি, তাই এখানে আর লিখছি না। তাহলে তোমরা এটা ভালো করে মনে রাখবে যে বিন্দুসার তিনি অমিত্রঘাত নামে পরিচিত, ধননন্দ তিনি জ্যান্ডরোমেস্য নামে পরিচিত, আর চন্দ্রগুপ্ত মৌর্য তিনি স্যান্ডরোকোট্টাস নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ওজন এবং পরিমাপের সরকারি সিলমোহর এবং সেগুলির পর্যায়ক্রমিক পরিদর্শনের নিদান দিয়েছেন কে? সঠিক উত্তর হবে মনু। অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আমাদের মাতৃভূমির নাম ভারত বলে প্রথম উল্লেখ রয়েছে কোথায়? ভারতবর্ষ নামের প্রথম উল্লেখ আমরা পাই বিষ্ণু পুরাণে। সঠিক উত্তর হবে অপশন এ। বিষ্ণু পুরাণে আমরা ভারতবর্ষ নামের উল্লেখ পাই, এটা সাহিত্যগত উপাদান, আর শিলালিপিগত উপাদানে আমরা এই ভারতবর্ষ নামটার উল্লেখ পাই খারবেলের হাতিগুম্ফা শিলালেখতে। হাতিগুম্ফা শিলালেখ। হাতিগুম্ফা শিলালেখ। এই হাতিগুম্ফা শিলালেখতেও ভারতবর্ষ নামের উল্লেখ রয়েছে। আর হিন্দুস্থান, আমরা এই নামটা পাই যে হিন্দুস্থান, এই হিন্দুস্তান শব্দটির উল্লেখ পাই নকশ ই রুস্তম এই শিলালেখ থেকে। নকশ ই রুস্তম। নকশ ই রুস্তম। তাহলে ভারতবর্ষ এই নামটা সাহিত্যগত প্রমাণ আমরা বিষ্ণু পুরাণে পাচ্ছি, আর লিপি বা শিলালিপিগত প্রমাণ আমরা হাতিগুম্ফা শিলালেখতে পাচ্ছি, আর হিন্দুস্তান শব্দটার উল্লেখ পাচ্ছি কোথায়? নকশ ই রুস্তম থেকে। নেক্সট কোশ্চেন, দিলওয়ারার বিখ্যাত জৈন মন্দির তৈরি করেছিলেন কারা? এটা আউট অফ সিলেবাস কোশ্চেন। দেখো, এটা জেনে রাখো যে দিলওয়ারার যে জৈন মন্দির সেটা সোলাঙ্কিরা তৈরি করেছিল। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, উড়িষ্যায় গজপতি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, প্রতাপ রুদ্র। নেক্সট কোশ্চেন দেখো, কোন রোমান সম্রাটের আমলে ভারত এবং রোমের মধ্যে সামুদ্রিক বাণিজ্য প্রচুর তৎপরতা লাভ করেছিল? সঠিক উত্তর হবে অপশন এ, অগাস্টাসের সময়ে। কে মনে করেছিলেন হরপ্পার হস্তশিল্প প্রযুক্তিগতভাবে বাকিদের তুলনায় উৎকৃষ্ট ব্রোঞ্জ যুগের উৎপাদিত সামগ্রীগুলির মধ্যে? সঠিক উত্তর হবে অপশন বি, শিরিন রত্নাকর। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া অর্থাৎ সিন্ধু ছিল পারস্য সাম্রাজ্যের 20তম এবং সর্বাপেক্ষা সমৃদ্ধি স্যাট্রাপি। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন হেরোডোটাস। সঠিক উত্তর হবে অপশন এ। দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন? দিল্লি সুলতানির শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। সঠিক উত্তর অপশন বি। ইব্রাহিম লোদি এবং ভারতের মুঘল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা বাবর, তার মধ্যে পানিপথের যে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে ইব্রাহিম লোদি চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন। ইব্রাহিম লোদি একমাত্র শাসক যিনি যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন।
বহুলুল লোদি তিনি লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। আর সিকান্দার লোদি তিনি গুলরুখি ছদ্মনামে তিনি কবিতা রচনা করতেন। গুলরুখি বা লাল ফুল ছদ্মনাম, এটা খুব ইম্পর্ট্যান্ট যে গুলরুখি ছদ্মনাম বা লাল ফুল ছদ্মনাম এটা কে ব্যবহার করতেন? সিকান্দার লোদি। গুলরুখি বা লাল ফুল। সিকান্দার লোদি তিনি আগ্রা শহর তৈরি করেছিলেন 1504 খ্রিস্টাব্দে এবং তিনি আগ্রায় রাজধানী স্থানান্তর করেছিলেন 1506 খ্রিস্টাব্দে। রাজধানী স্থানান্তর। নেক্সট কোশ্চেন, সুফিবাদ ভারতে প্রবেশ করে কখন? সুফিবাদ ভারতে প্রবেশ করেছিল দ্বাদশ শতকে। সঠিক উত্তর হবে অপশন বি। ভারতে যে সমস্ত সুফি সম্প্রদায়রা ছিলেন তাদের নিজস্ব মতামতের উপর ভিত্তি করে বিভিন্ন সম্প্রদায় তৈরি হয়েছিল এবং এই যে সম্প্রদায়গুলি গড়ে উঠেছিল বিভিন্ন সুফিদেরকে কেন্দ্র করে, সেগুলোকে বলা হতো সিলসিলাহ। তাহলে সিলসিলাহ কি? সিলসিলাহ হলো সুফি সম্প্রদায়। বিভিন্ন সিলসিলাহ এই সময় ছিল, যেমন চিস্তি সম্প্রদায়, সুরাবর্দী সম্প্রদায়, কাদেরি সম্প্রদায়। এই সমস্ত সম্প্রদায়গুলোকে বলা হতো সিলসিলাহ। আর এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে নাসিরউদ্দিন চিরাগ, যিনি চিস্তি সম্প্রদায়ের একজন সুফি ছিলেন, তাকে দিল্লির প্রদীপ বলা হতো। নাসিরউদ্দিন চিরাগ। তাহলে নাসিরউদ্দিন চিরাগকে দিল্লির প্রদীপ বলা হতো। দিল্লির প্রদীপ। অপরদিকে নিজামুদ্দিন আউলিয়া, তাকে মেহবুব ই ইলাহি বলা হতো। নিজামুদ্দিন আউলিয়া। মেহবুব ই ইলাহি। এই নাসিরউদ্দিন চিরাগ এবং নিজামুদ্দিন আউলিয়া এরা দুজনই চিস্তি সম্প্রদায়ের সুফি সন্ত ছিলেন। চিস্তি সম্প্রদায়ের। নেক্সট কোশ্চেন, আবুল ফজলের বর্ণনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করুন। সঠিক উত্তর হবে মনসুর। মনসুর তিনি মুঘল যুগের একজন চিত্রকর ছিলেন এবং মনসুর জাহাঙ্গীরের সমসাময়িক একজন চিত্রকর। মনসুরকে জাহাঙ্গীর তিনি নাদির উল আসর এই উপাধি দিয়েছিল। নাদির উল আসর। তাহলে নাদিরুল আসর এই উপাধিটা কে পেয়েছিলেন? মনসুর। মনসুর তিনি পশু পক্ষী চিত্র অঙ্কনে বিশেষ দক্ষ ছিলেন। পশু পক্ষী চিত্র। জাহাঙ্গীরের সময়ে অপর উল্লেখযোগ্য চিত্রকর ছিলেন আকা রিজা। আকা রিজার। এই আকা রিজা তিনি মিনিয়েচার চিত্রের জন্য বিখ্যাত ছিল। মিনিয়েচার। এছাড়া ছিল আবুল হাসান। আবুল হাসান। আবুল হাসান তিনি রূপক ধর্মী চিত্রের জন্য বিখ্যাত।
এই আবুল হাসানকে জাহাঙ্গীর তিনি একটি উপাধি দিয়েছিলেন, সেটা হলো নাদিরুজ্জামান। নাদিরুজ্জামান। তাহলে এই দুটো তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এটি, যে নাদিরুজ্জামান এই উপাধিটা কে পেয়েছিলেন আর নাদিরুল আসর এই উপাধিটা কে পেয়েছিল। জাহাঙ্গীরের সময় অপর উল্লেখযোগ্য চিত্রকর ছিলেন বিসেন দাস। বিসেন দাস। বিসেন দাস তিনি প্রতিকৃতি চিত্র অঙ্কন করতেন এবং জাহাঙ্গীর এই বিসেন দাসকে প্রতিকৃতি অঙ্কন শেখার জন্য পারস্যে পাঠিয়েছিলেন। তাহলে তোমরা মনে রাখবে যে জাহাঙ্গীর কাকে প্রতিকৃতি অঙ্কন শেখার জন্য পারস্যে পাঠিয়েছিলেন, তাহলে বিসেন দাসকে তিনি পাঠিয়েছিলেন। জাহাঙ্গীরের সময়ই মুঘল চিত্রকলার সর্বাধিক শ্রীবৃদ্ধি ঘটেছিল, এটাও তোমরা মনে রাখবে, কারণ 2016 এসএলএসটিতে এই প্রশ্নটা এসেছিল যে কার সময়ে মুঘল চিত্রকলার সমৃদ্ধি হয়েছিল, সেটা হচ্ছে জাহাঙ্গীরের সময়কালে। নেক্সট কোশ্চেন, দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? দাক্ষিণাত্যে মুসলিম আক্রমণ প্রথম ঘটেছিল জালালউদ্দিন খলজির সময়ে। জালালউদ্দিন খলজির রাজত্বকালে আলাউদ্দিন খলজি তিনি দাক্ষিণাত্যে প্রথম আক্রমণ চালিয়েছিলেন। পরবর্তীকালে দাক্ষিণাত্যে তিনি যে রাজ্যগুলো ছিল দেবগিরি, ওরাঙ্গল, হৈসল, পাণ্ড, এই রাজ্যগুলোকে আলাউদ্দিন খলজি তিনি দখল করেন এবং সেগুলোকে করদ রাজ্যে পরিণত করেছিলেন। তাহলে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল জালালউদ্দিন খলজির রাজত্বকালে, সময়টা ছিল 1294 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন খলজির নেতৃত্বে এই অভিযান হয়েছিল। আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তিনি দিল্লির সম্রাট হয়েছিলেন 1296 খ্রিস্টাব্দে। 1294 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি দক্ষিণের দেবগিরি রাজ্য আক্রমণ করেছিলেন। দেবগিরি রাজ্য, এবং দেবগিরির সে সময়ে শাসক ছিল রামচন্দ্র দেব। এই রামচন্দ্র দেব কি পরবর্তীকালে আলাউদ্দিন খলজি তিনি রায় রায়ান উপাধি দিয়েছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট এটি, যে রায় রায়ান এই উপাধিটা কে কাকে দিয়েছিল? তাহলে আলাউদ্দিন খলজি দেবগিরির যাদব বংশীয় রাজা রামচন্দ্র দেবকে এই রায় রায়ান উপাধিটা প্রদান করেছিলেন। নেক্সট কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, হাম্পিতে। বিজয়নগর এই সাম্রাজ্যটা প্রতিষ্ঠিত হয়েছিল 1336 খ্রিস্টাব্দে এবং এই বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হরিহর এবং বুক্ক। হরিহর এবং বুক্ক। নেক্সট কোশ্চেন, দিন ই ইলাহির একজন সদস্য হয়েছিলেন নিম্নের কোন ব্যক্তি? রাজা বীরবল তিনি দিন ই ইলাহির সদস্য হয়েছিলেন। সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কে? অষ্টদিগ্গজ কৃষ্ণদেব রায়ের রাজ দরবারে ছিলেন। সঠিক উত্তর হবে অপশন ডি। শতনামী বিদ্রোহ কোন মুঘল সম্রাটের আমলে হয়েছিল? শতনামী বিদ্রোহ এটা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে হয়েছিল। এই শতনামী বিদ্রোহ হয়েছিল
1672 খ্রিস্টাব্দে। বাবা গরিবদাস হাড়া সর্বপ্রথম এই বিদ্রোহ শুরু করেছিল। বাবা গরিবদাস হাড়া। এছাড়া ঔরঙ্গজেবের সময়ে আরো দুটো উল্লেখযোগ্য বিদ্রোহ হয়েছিল। একটা হলো জাট বিদ্রোহ। এই জাট বিদ্রোহ এটা সংগঠিত হয়েছিল 1669 খ্রিস্টাব্দে। আর আরেকটি বিদ্রোহ হয়েছিল, সেটা হলো বুন্দেলা বিদ্রোহ। এই বুন্দেলা বিদ্রোহ হয়েছিল 1671 খ্রিস্টাব্দে। জাট বিদ্রোহ শুরু হয় গোখলা জাটের নেতৃত্বে। গোখলা জাট। অপরদিকে এই বুন্দেলা বিদ্রোহ 76 সাল এই বুন্দেলা বিদ্রোহ করেছিলেন। 76 সাল। নেক্সট কোশ্চেন, কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক ছিলেন না? আকবরের সমসাময়িক ছিলেন না যশবন্ত সিং। সঠিক উত্তর হবে অপশন ডি, যশবন্ত সিং। তিনি ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন। নেক্সট দেখো, চাহালগানি অভিজাতদের ক্ষমতা কে খর্ব করেছিলেন? চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর হবে অপশন এ। আর এই চাহালগানি অভিজাতদের তৈরি করেছিলেন কে? ইলতুৎমিশ। ইলতুৎমিশ। চাহালগানি বলতে এখানে 40 চক্রের কথা বলা হচ্ছে। এই 40 চক্র গঠন করেছিলেন ইলতুৎমিশ এবং এই 40 চক্র ধ্বংস করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবন তিনি নিজেকে খোদার নায়েব বলেছেন, বা নায়েবি খোদাই, বা খোদার নায়েব। গিয়াসউদ্দিন বলবন তিনি সিজদা পাইবস প্রথা চালু করেছিলেন। সিজদা পাইবস প্রথা। তিনি নওরোজ উৎসব চালু করেন। তিনি জিল্লিল্লাহ বা আল্লাহের ছায়া এই উপাধিটা নিয়েছিলেন। জিল্লিল্লাহ বা আল্লাহের ছায়া। নেক্সট কোশ্চেন, হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়েছিল? আকবর, যিনি প্রথম হিন্দুদের মধ্যে যে সতীদাহ প্রথা চালু ছিল তা তিনি বন্ধ করার সৎসাহস দেখিয়েছেন। আকবর তিনি মুঘল সম্রাট ছিলেন। অপরদিকে সুলতানি যুগের শাসক বিন তুগলক তিনিও সতী প্রথা বন্ধের উদ্যোগ নিয়েছিলেন। বিন তুগলক। নেক্সট কোশ্চেন দেখো, মুঘল যুগে রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাবতি বলতে কি বোঝায়? জাবতি ছিল প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদকের পরিমাণ। সঠিক উত্তর হবে অপশন বি। অর্থাৎ জাবতি হলো একটা রাজস্ব নির্ধারণের পদ্ধতি। রাজস্ব নির্ধারণ পদ্ধতি। মুঘল যুগে এই পদ্ধতি চালু ছিল এবং এই জাবতি প্রথা প্রবর্তন করেন টোডরমল। আকবরের সময় এই প্রথা চালু হয়। টোডরমল এই জাবতি প্রথার উদ্ভাবক ছিলেন। এই জাবতি প্রথায় জমিকে বিভিন্ন ভাগে ভাগ করা হতো, ভালো, মাঝারি, খারাপ, এবং তার ভিত্তিতেই রাজস্ব নির্ধারণ হতো। নেক্সট কোশ্চেন, ঈশ্বরের শহর খাজুরাহো ইউনেস্কো স্বীকৃত বিশ্ব হেরিটেজ সাইট, সেটিকে একাদশ শতকে প্রথম উল্লেখ করেন কে?
অর্থাৎ কার বর্ণনায় আমরা খাজুরাহোর উল্লেখ পাই? সঠিক উত্তর হবে অপশান সি, আবু রিহান অল বিরনি। অল বিরনির বর্ণনায় আমরা এই খাজুরাহো শহরের বর্ণনা পাই। অল বিরনি তিনি সুলতান মাহমুদের সময় ভারতে আসেন। সুলতান মাহমুদ তিনি গজনীর শাসক। সুলতান মাহমুদ। অল বিরনি তিনি ভারতে এসেছিলেন 1017 খ্রিস্টাব্দে এবং তার লেখা গ্রন্থ তহকক উল হিন্দ, তহকক উল হিন্দ, এটি তার বিখ্যাত রচনা ছিল। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেবের কোন সেনাপতি পূর্ব ভারতের অহোম রাজ্যটি জয় করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, মীর জুমলা। তিনি অহোম রাজ্যটা জয় করেছিলেন। নেক্সট কোশ্চেন, 1831 খ্রিস্টাব্দে গ্রিসকে একটি স্বাধীন জাতি হিসাবে ঘোষণা করেছিল কোন চুক্তি দ্বারা? সঠিক উত্তর হবে কনস্ট্যান্টিনোপল চুক্তির দ্বারা। সঠিক উত্তর অপশন সি। এই প্রশ্নটা মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 SLST-তে আসা প্রশ্ন। নেক্সট কোশ্চেন, মুঘল মন্ত্রীদের মধ্যে কে পেমাস্টার জেনারেল ছিলেন? পেমাস্টার জেনারেল ছিলেন মীর বখশি। সঠিক উত্তর হবে অপশন বি। এখানে তোমরা দেখো, বাকিগুলো একটু দেখে নাও। দেওয়ান অর্থনৈতিক বা অর্থনীতি বিষয়ে দায়িত্ব পালন করতেন, আর খানি সমন রাজ পরিবারের দেখাশোনা করত, রাজ পরিবার। আর ভকিল তিনি প্রধানমন্ত্রী ছিলেন। আর মীর বখশি সামরিক বিভাগের প্রধান ছিলেন এবং এই মীর বখশি তিনি পেমাস্টার জেনারেলও ছিলেন। নেক্সট কোশ্চেন, দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোন অধিবেশনে? সুভাষচন্দ্র দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন ত্রিপুরাতে। সঠিক উত্তর হবে অপশন বি। হরিপুরা কংগ্রেসে প্রথম সভাপতি হন সুভাষচন্দ্র বসু 1938 খ্রিস্টাব্দে, আর ত্রিপুরাতে প্রথম হয়েছিলেন 1939 খ্রিস্টাব্দে। এই ত্রিপুরা কংগ্রেসে তিনি সভাপতি নির্বাচিত হন, এক্ষেত্রে পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে। পট্টভি সীতারামাইয়া। পট্টভি সীতারামাইয়াকে সুভাষচন্দ্র বসু তিনি 203টি ভোটে পরাজিত করেছিলেন। পরাজিত করার পরই এই ত্রিপুরী কংগ্রেসে তিনি কংগ্রেস সভাপতি হয়েছিলেন। এই ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধীজির মতবিরোধ হয় এবং শেষ পর্যন্ত তিনি কংগ্রেস ত্যাগ করেন। কংগ্রেস ত্যাগ করে সুভাষচন্দ্র বসু তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। ফরওয়ার্ড ব্লক। 1939 খ্রিস্টাব্দে 3 মে এই ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। 1939 খ্রিস্টাব্দের 3 মে। এটা খুব ইম্পর্টেন্ট যে ফরওয়ার্ড ব্লক কে কবে গঠন করেছিলেন। নেক্সট কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত খ্রিস্টাব্দে? সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল 1855 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন এ। খুবই সহজ প্রশ্ন এটি। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে সাঁওতালরা মেজর বারক কে পরাজিত করেছিল। মেজর বারক, এটা 7 SLST-তে মাদ্রাসা সার্ভিসের যে 7 SLST হয়েছিল সেখানে এই প্রশ্নটা এসেছিল যে সাঁওতালরা কাকে পরাজিত করেছিল? মেজর বারক। আর সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ।
শালগাছ ছিল সাঁওতাল বিদ্রোহের প্রতীক। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী। সঠিক উত্তর হবে অপশন এ। লর্ড মাউন্টব্যাটেন তিনি পরাধীন ভারতের শেষ ভাইসরয় আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালচারী, এবং তিনি ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট কোশ্চেন, 3 বিঘা করিডর যোগ করেছে ভারত এবং বাংলাদেশকে। সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমা নির্দেশ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, র্যাডক্লিফ। কত খ্রিস্টাব্দে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল 1940 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন সি, 1940 খ্রিস্টাব্দের এই প্রস্তাব, যেটা লাহোর প্রস্তাব নামে পরিচিত। মুসলিম লীগের লাহোর অধিবেশনে এই লাহোর প্রস্তাব উঠেছিল এবং যেখানে পাকিস্তান রাষ্ট্রের দাবি জানিয়েছিল। পাকিস্তান রাষ্ট্রের দাবি সর্বপ্রথম উত্থাপন করেছিল ইকবাল, মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল তিনি 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে সর্বপ্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রের ধারণা তিনি দিয়েছিলেন। পরবর্তীকালে চৌধুরী রহমত আলী তিনি পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি জানিয়েছিলেন। চৌধুরী রহমত আলী। 1933 খ্রিস্টাব্দে, এবং যে পত্রিকায় তিনি দাবি জানিয়েছিলেন সেটা হলো নাও অ্যান্ড নেভার পত্রিকায়। এবং সেই কারণে এই চৌধুরী রহমত আলীকে পাকিস্তান রাষ্ট্রের জনক বলা হয়, চৌধুরী রহমত আলীকে। কারণ মোহাম্মদ ইকবাল তিনি প্রথম ধারণা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে এই ধারণাকে স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছিলেন চৌধুরী রহমত আলী। এ প্রসঙ্গে বলে রাখি যে এই মোহাম্মদ ইকবাল তিনি সারে জাহাঁ সে আচ্ছা এই যে গানটা তিনি রচনা করেছিলেন। প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন? প্যারিসে বন্দে মাতরম এই পত্রিকাটা সম্পাদনা করতেন মাদাম কামা। সঠিক উত্তর হবে অপশন এ। মাদাম কামা তিনি প্রথম ভারতের বাইরে অর্থাৎ বিদেশের মাটিতে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন 1907 খ্রিস্টাব্দে জার্মানির স্টুটগার্ট শহরে। এই স্টুটগার্ট শহর কোথায়? জার্মানিতে। এখানেই প্রথম তিনি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, এবং মাদাম কামাকে ভারতের বিপ্লবীবাদের জননী বলা হয়। ভারতের বিপ্লবীবাদের জননী। নেক্সট কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল। সঠিক উত্তর হবে অপশন এ। লালা হরদয়াল তিনি 1913 খ্রিস্টাব্দে এই গদর দল প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে, এবং এই গদর যে দল এর মুখপত্র ছিল গদর পত্রিকা। তাহলে গদর হলো এটি পত্রিকা, এবং এটা প্রথম উর্দু ভাষায় প্রকাশিত হয়েছিল। উর্দু ভাষায় প্রকাশিত হয়।
এই গদর শব্দের অর্থ হলো বিপ্লব। দেখো এখানে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে গদর পত্রিকাটা প্রথম কোন ভাষায় প্রকাশিত হয়েছিল? উর্দু ভাষায়। নেক্সট কোশ্চেন, 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ চালিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, রাসবিহারী বসু। রাসবিহারী বসু লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ করেন এবং রাসবিহারী বসুর এই কাজে তাকে সহায়তা করেছিলেন বসন্ত বিশ্বাস। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল। দিল্লি ষড়যন্ত্র মামলা। উনিশশো 12 খ্রিস্টাব্দে। সরি, এখানে দিল্লি ষড়যন্ত্র মামলা এটা 1914 খ্রিস্টাব্দে হয়েছিল। 12 খ্রিস্টাব্দে ঘটনাটা ঘটেছিল এবং ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন ঘটনার ফলে মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল? 1922 সালের অসহযোগ আন্দোলন স্থগিত হয়েছিল চৌরি চৌরার যে গণহিংসার ঘটনাটা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে। এই চৌরি চৌরার ঘটনাটা ঘটেছিল 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি এবং যার পরিপ্রেক্ষিতে 1922 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি বারদৌলি যে কংগ্রেস কমিটির সিদ্ধান্ত হয় যে আন্দোলন প্রত্যাহার করা হবে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয়েছিল। এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 খ্রিস্টাব্দের 1 আগস্ট। যেদিন অসহযোগ আন্দোলন শুরু হয় সেই দিনে তিলকের মৃত্যু হয়েছিল। তিলকের মৃত্যু, বাল গঙ্গাধর তিলক, এই মহান নেতার মৃত্যু হয়েছিল অসহযোগ আন্দোলন হবার দিনে। তোমরা এটা মনে রাখবে যে কোশ্চেন যদি এইভাবে আসে, অসহযোগ আন্দোলন শুরু হওয়ার দিনে কোন নেতার মৃত্যু হয়েছিল? বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয়েছিল। নেক্সট কোশ্চেন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উপস্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, লাহোর কংগ্রেস অধিবেশনে। এই লাহোর কংগ্রেস অধিবেশন হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। এই লাহোর কংগ্রেস অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু তিনি 1929 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর তিনি প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তাহলে ভারতের প্রথম জাতীয় পতাকা কবে উত্তোলন হয়েছিল? 1929 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলন। এবং এরপরই ঘোষণা করা হয় যে 1930 খ্রিস্টাব্দ থেকে অর্থাৎ 1930 খ্রিস্টাব্দ থেকে 26 জানুয়ারি প্রতি বছর এই দিনই জাতীয় পতাকা উত্তোলন করা হবে। 1929 31 ডিসেম্বরের পর এই 26শে জানুয়ারি দিনটায় পরাধীন ভারতবর্ষে জাতীয় পতাকা উত্তোলনের দিন হিসাবে নির্ধারিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 1942 সালে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়েছিল? দেখো, স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়েছিল উড়িষ্যার বালেশ্বরে। এখানে অপশনগুলো ঠিক নেই, এটা তোমরা জেনে রাখো যে উড়িষ্যার বালেশ্বরে এই স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়েছিল। আর কটকে রক্তবাহিনী গঠিত হয়। এই যে ঘটনাগুলো বলছি এগুলো সবই ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের বিভিন্ন স্থানে যে সমান্তরাল জাতীয় সরকার গঠিত হয়েছিল সে প্রসঙ্গে এই সমস্ত ইনফরমেশনগুলো। যেমন উড়িষ্যার বালেশ্বরে স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়, কটকে রক্তবাহিনী গড়ে উঠেছিল,
তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকার। তমলুকে এই তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল সতীশচন্দ্র সামন্ত। সতীশচন্দ্র সামন্ত, খুব ইম্পর্টেন্ট এটি, যে তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেছিল? সতীশচন্দ্র সামন্ত। কোথায়? না তমলুকে। ভারত ছাড়ো আন্দোলনের সময় সর্বপ্রথম সমান্তরাল জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল বালিয়াতে। এই বালিয়া কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকায়? নীল বিদ্রোহ সম্পর্কে নিয়মিত আলোকপাত করা হয়েছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। সঠিক উত্তর অপশন এ। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। হরিশচন্দ্র মুখার্জি। এই নীল বিদ্রোহ শুরু হয়েছিল 1859-60 খ্রিস্টাব্দে এবং এই নীল বিদ্রোহের উপর রচিত হয়েছিল নীল দর্পণ নাটক। 1860 খ্রিস্টাব্দে এই নীল দর্পণ নাটকটা রচিত হয়েছিল। নীল দর্পণ এই নাটকটা রচনা করেছিল দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। পরবর্তীকালে এই নাটকটা আবার ইংরেজিতে অনুবাদ হয়েছিল। মাইকেল মধুসূদন দত্ত তিনি এই নীল দর্পণ নাটকটার ইংরেজি অনুবাদ করেছিলেন। নেক্সট কোশ্চেন, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, লিয়াকত হোসেন। স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল বঙ্গভঙ্গের যে সিদ্ধান্ত লর্ড কার্জন ঘোষণা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে, এবং এই স্বদেশী আন্দোলন এ মুসলিম সমাজের অংশগ্রহণ খুব কম সংখ্যায় ছিল। যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই লিয়াকত হোসেন। স্বদেশী আন্দোলনের পর ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল এবং দিল্লিতে এই রাজধানী স্থানান্তর হয়েছিল 1911 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর। দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়। ব্রিটিশ ভারতের রাজধানী 1911 থেকে দিল্লি হয়েছিল। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ঘরে বাইরে এই উপন্যাসে। রবীন্দ্রনাথ তিনি বয়কট যে নীতি তার তীব্র বিরোধিতা করেছেন এই ঘরে বাইরে উপন্যাসে। নেক্সট কোশ্চেন, হিস্ট্রি অফ রাশিয়ান রিভলিউশন গ্রন্থটা কে রচনা করেছিলেন? হিস্ট্রি অফ রাশিয়ান রিভলিউশন এই গ্রন্থটা রচনা করেছিলেন লিও টটস্কি। সঠিক উত্তর হবে অপশন ডি। টটস্কির আসল নাম ছিল ব্রনস্টাইন। ব্রনস্টাইন। এই টটস্কি তিনি লাল ফৌজ বাহিনী গঠন করেছিলেন। লাল ফৌজ। টটস্কির এই লাল ফৌজ বাহিনী 1917 খ্রিস্টাব্দের 7 নভেম্বর রাশিয়া যে মেনসেভিক দলের সরকার ছিল সেই মেনসেভিক দলের সরকারকে হটিয়ে দিয়ে বলসেভিক দলের সরকার প্রতিষ্ঠা তিনি করেছিলেন এবং রাশিয়ার যে বলসেভিক বিপ্লব সম্পন্ন হয়েছিল। লেনিনের নেতৃত্বেই টটস্কি এই লাল ফৌজ বাহিনী রাশিয়া দখল করেছিল এবং মেনসেভিক দলের ক্ষমতা
চ্যুত করে রাশিয়ায় বলশেভিকদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, ফিজিওক্র্যাট নামে কারা পরিচিত ছিল? ফিজিওক্র্যাট ছিল অর্থনীতিবিদ গোষ্ঠী। সঠিক উত্তর হবে অপশন সি। ফরাসি বিপ্লবের পূর্বে এই ফিজিওক্র্যাট নামক যে অর্থনীতিবিদ গোষ্ঠীর উদ্ভব হয়েছিল, তারা ফ্রান্সের অর্থনীতির বিভিন্ন দিকগুলো তুলে ধরেছিলেন, যে স্বৈরাচারী শাসনের যে রূপ এবং কিভাবে রাশিয়ার অর্থনীতিকে প্রগতিশীল অর্থনীতিতে পরিণত করা যায়, এই সমস্ত বিষয়ের আলোচনা ছিল। এই ফিজিওক্র্যাট গোষ্ঠীর মধ্যে অন্যতম প্রবক্তা ছিলেন কুইসন। এছাড়া ছিলেন মিরাবো, নেমুর, নেক্সট কোশ্চেন, মহাদেশীয় অবরোধ নীতি কে প্রয়োগ করেন? মহাদেশীয় অবরোধ নীতি প্রয়োগ করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। সঠিক উত্তর হবে কি অপশন সি। নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডের বিরুদ্ধে এই মহাদেশীয় অবরোধ নীতি নিয়েছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে। এবং নেপোলিয়নের এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মধ্যে ছিল, প্রথমত তিনি বার্লিন ডিক্রি জারি করেছিলেন। বার্লিন ডিক্রি, বার্লিন ডিক্রি জারি করেছিলেন 1806 খ্রিস্টাব্দে। দ্বিতীয়ত মিলান ডিক্রি, মিলান ডিক্রি করেছিলেন 1807 খ্রিস্টাব্দে। তৃতীয়ত ছিল ওয়ারস ডিক্রি, এই ওয়ারস ডিক্রি করেছিলেন 1807 খ্রিস্টাব্দে। চতুর্থত ফন্টেনব্লু ডিক্রি, ফন্টেনব্লু ডিক্রি, এই ফন্টেনব্লু ডিক্রি করেছিলেন 1810 খ্রিস্টাব্দে। এই যে ডিক্রিগুলি, এগুলো সবই ইংল্যান্ডের মহাদেশীয় অবরোধ ব্যবস্থার প্রতি তার জারি করা ডিক্রি ছিল, এবং এগুলোকে একত্রে অর্ডার্স ইন ল বলা হতো। এই যে বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, ওয়ারস ডিক্রি এবং ফন্টেনব্লু ডিক্রি, এগুলোকে একত্রে বলা হতো অর্ডার্স ইন ল, অর্ডার্স ইন লস। আর এই নেপোলিয়নের বার্লিন ডিক্রি যখন 1806 খ্রিস্টাব্দে জারি করেছিলেন, এবং ইংল্যান্ড এর প্রত্যুত্তরে জারি করেছিল অর্ডার্স ইন কাউন্সিল, অর্ডার্স ইন কাউন্সিল। এটা খুব ইম্পর্ট্যান্ট যে নেপোলিয়নের বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড কি জারি করেছিল? অর্ডার্স ইন কাউন্সিল। এটা জারি করেছিল 1907 খ্রিস্টাব্দে। যখন ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল জারি করেছিল, তারই প্রত্যুত্তরে নেপোলিয়ন আবার মিলান ডিক্রি জারি করেছিল। নেক্সট কোশ্চেন, রক্ত লৌহ নীতির প্রবক্তা কে ছিলেন? রক্ত লৌহ নীতির প্রবক্তা ছিলেন বিসমার্ক। সঠিক উত্তর হবে অপশন এ। বিসমার্ক জার্মানির ঐক্যবদ্ধকরণের ক্ষেত্রে এই রক্ত এবং লৌহ নীতি নিয়েছিল, এবং জার্মানির ঐক্যবদ্ধের ক্ষেত্রে তিনি 3টি যুদ্ধ করেছিলেন, এবং এই ঐক্যবদ্ধ জার্মানির তিনি চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হয়েছিলেন 1870 খ্রিস্টাব্দ থেকে 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এক্ষেত্রে তার যে বৈদেশিক নীতি ছিল, যে তিনি রিয়েল পলিটিক নীতি নিয়েছিলেন, রিয়েল পলিটিক। এবং এই রিয়েল পলিটিক নীতির দ্বারাই তিনি ঘোষণা করেছিলেন যে জার্মানি একটি পরিতৃপ্ত দেশ, জার্মানি পরিতৃপ্ত দেশ। খুব ইম্পর্টেন্ট এটি, তাই তোমাদের জানিয়ে দিলাম যে কে ঘোষণা করেছিলেন যে জার্মানি একটি পরিতৃপ্ত দেশ। সেটা হলো বিসমার্ক। নেক্সট কোশ্চেন দেখো, জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে মন্তব্য করেছিলেন কে?
এটা আগেই বললাম যে বিসমার্ক তিনি জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে ঘোষণা করেছিলেন। নেক্সট কোশ্চেন, মুক্তিদাতা জার কাকে বলা হতো? মুক্তিদাতা জার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। দ্বিতীয় আলেকজান্ডার তিনি 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি তিনি মুক্তির ঘোষণাপত্র জারি করেছিলেন দাসদের মুক্তি দেওয়ার জন্য। মুক্তির ঘোষণাপত্র, তাহলে যদি কোশ্চেন এইভাবেই দেয় যে মুক্তির ঘোষণাপত্র কে জারি করেছিলেন? দ্বিতীয় আলেকজান্ডার। নেক্সট কোশ্চেন, কাঁদিদ এর রচয়িতা কে ছিলেন? কাঁদিদ এটি রচনা করেছিল ভলতেয়ার। সঠিক উত্তর হবে অপশন বি। ভলতেয়ারের অপর উল্লেখযোগ্য গ্রন্থ ছিল ফিলোসফিক্যাল লেটার্স। এই ফিলোসফিক্যাল লেটার্স এবং কাঁদিদ এই দুটি গ্রন্থে তিনি ফরাসি যে স্বৈরাচারী রাজতন্ত্র এবং সেই সঙ্গে তিনি যে চার্চ কেন্দ্রিক ধর্ম বা ধর্মীয় ক্ষেত্রে চার্চদের যে একাধিপত্য এবং তাদের যে দুর্নীতি তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন। মন্তেস্কু তিনিও ফরাসি বিপ্লবের পূর্বে একজন দার্শনিক ছিলেন এবং তার লেখা দুটি বিখ্যাত গ্রন্থ ছিল, একটি ছিল পার্সিয়ান লেটার্স আর অপরটি ছিল স্পিরিট অফ লজ। নেক্সট কোশ্চেন দেখো, অর্থলোলুপ নেকড়ে বলে কারা পরিচিত ছিল? অর্থলোলুপ নেকড়ে বলা হতো ইন্টেন্ডেন্টদের। সঠিক উত্তর অপশন সি। ফরাসি বিপ্লবের পূর্বে এই ইন্টেন্ডেন্টরা এরা অনেক বেশি অর্থলোভী ছিল এবং এরা রাজস্ব আদায়কারী এই দায়িত্বের সঙ্গে যুক্ত ছিল, রাজস্ব আদায়কারী। এবং এদেরকেই অর্থলোলুপ নেকড়ে বলা হতো, কারণ এরা এতটা পরিমাণে অত্যাচার করত এবং সেই কারণেই তাদেরকে এই অর্থলোলুপ নেকড়ে বলা হতো। নেক্সট কোশ্চেন, কূটনীতির রাজপুত্র কাকে বলা হয়? কূটনীতির রাজপুত্র বলা হয় মেটারনিককে। সঠিক উত্তর হবে অপশন বি। মেটারনিক তিনি ইউরোপের যে রাজনৈতিক ব্যবস্থা ছিল সেখানে তিনি একচ্ছত্রভাবে তার প্রাধান্য প্রতিষ্ঠা রেখেছিলেন 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ এই সময়কাল যেটা মেটারনিকের যুগ নামে পরিচিত, মেটারনিক যুগ। এই সময়কালটাকে মেটারনিকের যুগ বলেছেন কে? ঐতিহাসিক ফিসার। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের পর মেটারনিক তন্ত্রের পতন হয়েছিল। এছাড়া মেটারনিককে আরও বিভিন্ন নামে অভিহিত করা হয়, যেমন তাকে নেপোলিয়ান বিজেতা বলা হয়, ইউরোপের প্রধানমন্ত্রী বলা হয়, বা রক্ষণশীলতার জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, টেস্ট অ্যান্ড রিভলিউশন গ্রন্থের লেখক কে? টেস্ট অ্যান্ড রিভলিউশন এই গ্রন্থটা রচনা করেছিলেন লেনিন। সঠিক উত্তর হবে অপশন সি। লেনিনকে রুশ বিপ্লবের জনক বলা হয়। লেনিন তিনি ইস্করা নামক একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন। ইস্করা 1900 খ্রিস্টাব্দে তিনি এই পত্রিকা প্রথম সম্পাদনা করেছিলেন। এছাড়া তিনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে তার বিখ্যাত এপ্রিল থিসিস এর জন্য, এপ্রিল থিসিস, এই এপ্রিল থিসিস তিনি প্রকাশ করেছিলেন 1917 খ্রিস্টাব্দে 16 এপ্রিল। এছাড়া তার যে নেপ অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি এর জন্য তিনি বিশেষ স্মরণীয় হয়ে আছেন। লেনিন এই নিউ ইকোনমিক পলিসি এটা দিয়েছিলেন 1921 খ্রিস্টাব্দে। আর এ প্রসঙ্গে বলে রাখি যে লেনিনের এই এপ্রিল থিসিস এটা পাবদা পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
পাবদা পত্রিকা। খুব ইম্পর্টেন্ট এটি, যে কোন পত্রিকায় এপ্রিল থিসিস প্রকাশিত হয়েছিল। আর এই পাবদা পত্রিকার সম্পাদক ছিলেন কে? স্ট্যালিন। এই পাবদা পত্রিকাটা প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দ থেকে। দেখো তোমরা অনেকগুলো এখান থেকে কোশ্চেন পেয়ে গেলে, এবং এগুলো আপকামিং এসএলএসটির জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, র্যাপেলো চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? র্যাপালো চুক্তি এটা রাশিয়া এবং জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। র্যাপালো চুক্তি এটা হয়েছিল 1922 খ্রিস্টাব্দে 16 এপ্রিল। এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল জার্মানি এবং রাশিয়ার মধ্যে। এই ছিল গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন। আশা করি আমার এই ক্লাস তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য হেল্পফুল হবে। তোমরা তোমাদের স্কোর কমেন্ট করে জানিও। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। যারা ভিডিওটি প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখবে। যখনই চ্যানেলে নতুন কোনো ক্লাসের ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে।